আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক সৈয়দ এনামুল হক নিপু বলছি, ক্রাইম টিভি থেকে। আজকে আমি একটি বিগত সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতি সম্পর্কে আমি কিছু কথা বলবো। সেটা হলো, এটার সাথে সরকার জড়িত কিনা আমি বুঝতে পারিনি, আবার জড়িত না সেটাও বলতে পারবো না। কিন্তু একটা দুর্নীতি আমি সেটা বলছি আপনাদের। সেটা হলো যে লকডাউন কালে যখন বাংলাদেশের চিত্রনায়িকা পরীমণি গ্রেপ্তার হয়, সেই সময় একটি কাহিনী আমি বলবো। পরীমণি ঘটনাচক্রে আমার দুই সন্তান, আমার ছেলে এবং মেয়ে উভয়ের সাথে বন্ধু হিসেবে চলে। তো যেহেতু আমার সন্তানরা আমাকে বাবা বলে ডাকেন, এই জন্য পরীমণিও আমাকে আব্বু বলে ডাকেন। আমি দীর্ঘ 28 বছর মানবাধিকারে কাজ করেছি, এছাড়াও একজন সাংবাদিক। তো স্বাভাবিক কারণে পরীমণি যখন বিপদে পড়েছে, এই যে উত্তরায় এসে নাসির সাহেবের ওখানে, তো তখন থেকেই আমাদের সাথে একটা যোগাযোগ ছিল, যে আমাকে ফোন দিয়েছে যে কি করে তার যে নাসিরের বিরুদ্ধে একটা মামলা করা যায় এটা বিবেচনা করার জন্য। তখন আমি আমাদের মানবাধিকারের কাজ আমরা যাকে দিয়ে বেশিরভাগ করাই, সেই কোম্পানি, সেই অ্যাসোসিয়েটস, হ্যাঁ, পায়োনিয়ার ল অ্যাসোসিয়েটস, আপনার সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেবের মালিকানাধীন সেই পায়োনিয়ার ল অ্যাসোসিয়েটসে নিয়ে যাই, এবং সেখানে একটি মামলা ওখানে করা হয়। পরবর্তীতে তখন ছিল লকডাউন, আমি টাঙ্গাইলেই ছিলাম। পরবর্তীতে যখন পরীমণিকে গ্রেপ্তার করা হয়, তখন একজন পুলিশের মোবাইল দিয়ে আমাদের কল করা হয়, আমরা যেন এই মামলার ব্যাপারটা আমরা যেন একটু দেখি, ও জামিনের ব্যাপারে যেন কথা বলি। তখন আমি চলে আসি রিক্সা দিয়ে আমি টাঙ্গাইল থেকে আসি। প্রায় 2,500 টাকা নিয়েছে টাঙ্গাইল থেকে আপনার যে বনানী পরীমণির বাসা পর্যন্ত 2,500 টাকা রিক্সা ভাড়া নিয়েছে। আমি চলে আসছি এবং আমি এটা ডিল করেছি, মুজিবুর রহমান সাহেবের কাছে দিলাম, উকিল নামা ভিতরে পাঠালো, পরীমণির সইটই হলো। পরে আমরা আদালতে একের পর এক পাঁচটি আদালত, নিম্ন আদালত ঘুরলাম, জামিন পেলাম না। অভিযোগ ছিল পরীমণির বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। একটা যে র্যাব অভিযান পরিচালনা করে তার বাসা থেকে উদ্ধার করলো 19 বোতল মদ। কিন্তু যেইভাবে অভিযানটা ছিল, আমি ভেবেছিলাম টেলিভিশনে দেখে যে হয়তো বেশ কিছু রকেট লঞ্চার আর 40 জন জঙ্গি উদ্ধার হবে, কারণ এতটা মানে একটা র্যাবের অভিযান তো বুঝেনি, এত বড় একটা অভিযান ছিল। কিন্তু তারা পেল 19 বোতল মদ। তাই মদ নিয়ে আমি দুটো কথা বলি। আমি মতিঝিলে আমার জন্ম, আমি ছোটবেলা থেকে মতিঝিল বসবাস করি। আমার একটা শখ ছিল যে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের সামনে রাস্তায় মদের যে খালি বোতল বিক্রি হতো টুকরিতে করে, তা আমি এখান থেকে বোতল কিনে আমি সংগ্রহ করতাম। আমার খুব শখ ছিল যে মদের বোতলগুলা বিভিন্ন ডিজাইনের, আমার কাছে খুব সুন্দর লাগতো, আমি সংগ্রহ করতাম। তো ঠিক এইভাবে আমার জানা মতে পরীমণিও এইভাবে সংগ্রহ করতো, এবং সে একটা রুম করেছে যেখানে চতুর্দিকে শুধু খালি মদের বোতল, এরকম অবস্থায় তারা ছিল। এবং অনেক সময় আমার কাছ থেকেও কিছু বোতল নিয়েছে, যেহেতু আব্বু বলে, আমার কাছ থেকেও কিছু বোতল নিয়েছে, ওইভাবে সাজিয়েছে তারা। কিন্তু যখন র্যাবের অভিযানে তারা বলল যে 19 বোতল মদ পেয়েছে, আমি দেখলাম সেই পরিচিত বোতলগুলাই ওখানে হয়তো পানি ঢেলে বা গুড়ের পানি ঢেলে অথবা অন্য কিছু ঢেলে মদের মতো করে তারা এটা দেখিয়েছে। এবং তাদের অভিযোগটা ছিল এরকম যে টয়লেটে বাকি মদগুলো ঢেলে দিয়েছে, 19 বোতল তারা উদ্ধার করতে পেরেছে। আসলে ওইগুলাও খালি বোতল ছিল, অন্য কোনো কালারের পানি ঢেলে এটা করেছে, এটা আমি বুঝতে পেরেছি, কারণ ওই খালি বোতলগুলো আমি চিনি। যাই হোক, এরপরেও যদি আমরা ধরে নেই সত্যি যে তার বাসা থেকে এত বড় অভিযানে 19 বোতল মদ পেল, কিন্তু ওর সম্ভবত 14 বোতল বা 15 বোতল ওর রাখার মতো লাইসেন্স ছিল, মদের লাইসেন্স পরীমণির।
তাহলে ঘটনাচক্রে 4 বা 5 অতিরিক্ত বোতল তার কাছে পাওয়া গেছে, এবং এই 4-5 বোতলের জন্য দীর্ঘ সময় ওকে গ্রেপ্তার রইল এবং বারবার রিমান্ডে যাচ্ছে, সিআইডি রিমান্ডে নিচ্ছে, এবং আমরা 5-5টা আদালত ঘুরলাম, নিম্ন আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্ট, 5-5টা আদালত ঘুরলাম, কোনোভাবে তার জামিন পেলাম না। পঞ্চম আদালতে যখন আমরা জামিনটা পেলাম না, তখন আমার চোখের পানি চলে আসছে। আমি মুজিবুর ভাইকে বললাম যে ভাই এটা কি হলো, কেন জামিন পাচ্ছি না? তার তো আদার্স কোনো গুরুতর কোনো অভিযোগ নাই, তার বিরুদ্ধে শুধু মামলা হলো সে তার ঘরে মাদক পাওয়া গেছে এবং 19 বোতল মদ। আর এলএসডি যেগুলো দিয়েছে যে 1 গ্রাম বা 3 গ্রাম এলএসডি, তখন বাংলাদেশে নতুন, ওর বাবাও চিনে না, পরিমণির বাবাও চিনে না। যাই হোক, তো যখন মুজিবুর ভাই আমাকে বললো যে একটা কাজ করেন, আপনি তো সাংবাদিক, আপনি একটু দেখেন ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে কথা বলতে পারেন কিনা। তা আমি ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে আমি আমার ভিজিটিং কার্ডটা দিলাম, আমার নামটা এখন ভুলে গেছি। আমি ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে দেখা করলাম। উনি আনঅফিসিয়ালি ভাবে আমাকে জানালেন যে এটা উপরের ফোন আছে, চাপ আছে, জামিন দেওয়া যাবে না, আপনারা যদি পারেন তাহলে উপরস্থ আদালত থেকে তার জামিনের ব্যবস্থা করেন। তখন আমি সব ক্লিয়ার হয়ে গেল, কারণ তখনই বাজারে একটা কথা চলছিল যে আইনমন্ত্রী সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব নাকি ফোন দিয়ে বারণ করেছে জামিনের ব্যাপারটা। এটা একটা বাজারে প্রচলিত ছিল, চালু ছিল। তা আমি তখন একটা আশাহত হয়ে গেলাম যে কিরে ব্যাপার, মানে আশা আমার ভেঙে গেল যে আমি যে দলের জন্য দীর্ঘদিন কাজ করলাম, সেই দলের লোকরা যে একটা একটা চিত্রনায়িকা, মানে একটা তার জন্য এরকম ফোন করে এত উপর লেভেলের মন্ত্রীরা, এটা কেমন ব্যাপার। যাই হোক, আমি চলে আসলাম বাসায় মানে আমি অলরেডি তখন তখন তো আমাদের সবাই টাঙ্গাইল ছিল লকডাউনের সময়। আমি চলে গেলাম নন্দীপাড়া, আমার এক ছোট ভাই আছে, ওর বাসায়। তো কিছুক্ষণ পর আমি আমার পায়োনিয়ার ল অ্যাসোসিয়েটসের যিনি কর্ণধার, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সাহেব আমাকে ফোন করলেন। তিনি আমাকে বললেন, আপনি কোথায়, আপনি একটু আমার চেম্বারে আসেন। আমি চেম্বারে গেলাম। তখন উনি বলল যে আমরা একটা লোক পেয়েছি, এটা তো সুপারিশ ছাড়া হবে না, একটা লোক পেয়েছি যিনি আপনাকে নিয়ে যাবেন শেখ হাসিনা, যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুরের ছেলের কাছে। উনি শিকদার মেডিকেলের ঠিক সামনাসামনি ওইখানে থাকে, ওখানে যেতে হবে। তা আমি ওই ভদ্রলোককে বললাম যে কে উনি? উনি একজন হিন্দু ভদ্রলোক, ঠিক এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। উনি আমাকে আদাব দিল এবং আমি দেখলাম যে উনি হিন্দু, এবং আমি ওনাকে বললাম আপনি কি করেন? বলে যে আমি সোনালী ব্যাংকের ম্যানেজার। তাই বলে আপনি এর সাথে পরিচয় আছে? বলে যে হ্যাঁ পরিচয় আছে, আপনি চলেন। তখন আমি ওইখানে ওনার সাথে রওনা দিলাম, এবং উনি রাস্তায় আমাকে বলল যে আপনি একটা গাড়ি ভাড়া করেন। আমি বললাম যে কেন, আপনি একটা ব্যাংকের ম্যানেজার, আপনার তো গাড়ি থাকার কথা। তখন উনি আমাকে জবাব দিলেন যে গাড়ি আছে আমার, কিন্তু যেহেতু লকডাউন আমি গাড়িটা বের করে নিই নিরাপত্তার স্বার্থে। তার মানে ঠিক আছে, আমি একটা গাড়ি নিলাম, আমরা ওইখানে গেলাম, শিকদার মেডিকেলের ঠিক অপোজিটে আমরা গেলাম। যার পর উনি আমাকে বললো যে এদিক থেকে ফল নেন, মিষ্টি নেন, এগুলা কিনেন। তা আমি সে 5,000 টাকা ভেঙে ফল এবং মিষ্টি নিলাম, 5,000 টাকার। আমার এখনো মনে আছে পরিষ্কার, কারণ আমার কাছে তখন পকেটে মাত্র 100 টাকা ছিল এক্সট্রা, আর 5,000 টাকা আমি ভেঙে ফেলছি অলরেডি। আমি নিলাম, এগুলো নিয়ে আমরা ওই বাসায় উঠলাম, দোতলায় থাকতো তারা। আমরা উঠলাম, ও আরেকজন ভদ্রলোক আসলো, অনেক বড় বড় দাড়ি, ধার্মিক হুজুর টাইপের, উনি আসলো, এসে আমাদের উপরে নিয়ে গেল। আমি দেখলাম যে একটা মন্ত্রীর বাসাও এরকম না, বিশাল একটা লাল গালিচা ওইখানে, এবং আমার মনে হয় প্রায় 1,1200 স্কোয়ার ফিট, শুধু একটা রুমই এত বড়। ওখানে গানম্যান আছে দেখলাম অলরেডি, মানে শর্ট গান নিয়ে, দুটো যে তামিল ছবির মতো শর্ট গান নিয়ে দাঁড়ায় আছে। তারপরে আর নর্মাল পিএসটিএস অনেকে আছে। তখন চোখ মুছতে মুছতে, যেটা আমাদের দেশের রাজনীতিবিদরা যা করে, হ্যাঁ, চোখ মুছতে মুছতে এসে চেয়ারে বসলো একটা অল্প বয়স্ক একটা ছেলে, কিন্তু স্বাস্থ্য তার অনেক ভালো। তখন
উনি এখানে বসলো এবং ওনার দুই পাশে গানম্যানরা দাঁড়ায় গেল। ঠিক আমার তামিল ছবি তো আমি খুব বেশি দেখি, তা আমার মনে হলো যে এটা তামিলের কোনো ভিলেন বা মন্ত্রী। মুজিব কোট পরা ছিল তার, এবং পাঞ্জাবি পায়জামা, উপরে মুজিব কোট। তো উনি ঘাম মুছে বসলেন। ঠিক আছে, আমি এটা কথা শুনতেছেন, একজন একজন করে কথা শুনছেন, আর তার পিএসরা এটা সমাধান দিচ্ছেন, পিএসকে বলছেন এইভাবে করো এইভাবে করো, এটা করছেন। পরবর্তীতে সবার পরে আসলো আমার সিরিয়ালটা। আমার সিরিয়াল আসার পরে আমাকে বলল যে উনি কে হয়। আমি বললাম আমি তো পরিমণির ব্যাপারে আসছি। কি ব্যাপারে? ওই যে চিত্রনায়িকা পরিমণি, ওর জামিনের ব্যাপারে আসছি। বলল যে আমি ওর ব্লাড কানেকশন ছাড়া আমি কারোর সাথে কথা বলবো না। তখন আমি বললাম যে দেখেন, আমি ওর চাচা হই, আপন চাচা, কিন্তু আমাকে আব্বু বলে ডাকে। আপনার নাম কি? আমি বললাম। আমি কিন্তু ঢাকা শহরে কারোর সাথে কথা বলবো না। আমি জি না, আমি তো নড়াইল থেকে আসছি, আমি নড়াইল থাকি। বলে আচ্ছা তাহলে কথা বলবো, আপনি বসেন। তারপর ওই হিন্দু ভদ্রলোককে নিয়ে উনি ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে এই হিন্দু ভদ্রলোক আসলো, এসে বললো আপনাকে ভিতরে ডাকে। তখন আমি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে উনি, ওই ভদ্রলোক বসছেন, আমিও বসলাম। আলাদা আবার রুমের মতো আছে, একটা খাটও আছে, ওখানে বসলাম। কোনো মহিলা নাই ভিতরে। বসলাম, সাথে ওনার গানম্যান দাঁড়ানো। আমাকে বললো আপনি পরিমণির কি হন? আমি বলছি ওর চাচা হই, আমাকে আমাকে আব্বু বলে। ব্লাড কানেকশন? হ্যাঁ ব্লাড কানেকশন। আপনি থাকেন কোথায়? আমি বলছি নড়াইল। পরে বললো যে দেখেন, ওর জামিন করা যাবে, আপনাকে প্রথম আমি নিয়ে যাব র্যাবের ডিজির কাছে, ওইখানে আপনাকে সাথে নিব, ওইখানে কথা টথা বলবো, বলে তারপরে নিব আপনাকে পুলিশের আইজির কাছে, ওইখানে কিছু কথা বলবো, কথা বলে তারপরে আপনাকে নিব সেনাবাহিনী প্রধানের কাছে, ওইখানে যাই কিছু বলবো, তারপরে আপনাকে নিব ডিজিএফআই প্রধানের কাছে, ওইখানে যাই কিছু বলবো, তারপরে আপনাকে নিব আমার চাচির কাছে। চাচি বলছে হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছে, ওখানে যাই কিছু বলবো। এই টোটাল জায়গায় আমার খরচ হলো 20 কোটি টাকা। আপনি 20 কোটি টাকা নিয়ে আসেন, আমি আপনাকে 3 ঘন্টার মধ্যে জামিন করে দিব। তখন আমি বললাম যে এত টাকা তো পরিমণির বাবাও চোখে দেখে নাই কখনো। পরে বলল যে হ্যাঁ এটা ছাড়া ভাই হবে না, কারণ এটা এই যে আপনাকে যেসব জায়গার কথা বললাম প্রত্যেক জায়গায় টাকা দিতে হবে, এবং আপনাকে প্রধান বিচারপতির কাছেও নিব, সব জায়গায় টাকা দিতে হবে, প্রধানমন্ত্রীর কাছে, মানে চাচিকেও টাকা দিতে হবে। আমাকে চাচিকে টাকা দিতে হবে মানে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা খায়? বলে যে খায় না মানে টাকা দিতে হবে। আমি তখন একটু ঘাটতারা টাইপেরও ছিলাম, আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আমি দাঁড়ায় গেছি, দাঁড়ায় বলছি যাই বেটা, শেখ হাসিনা যদি টাকা খায় তা আমার বাপ দাদা 14 গোষ্ঠীর যা আছে সবকিছু আমি তোকে দিয়ে দিব, তুই আমাকে নিয়ে চল শেখ হাসিনার কাছে। উনি যদি বলে যে হ্যাঁ টাকা লাগবে এবং উনি যদি নেয়, আমি টাকা দিব, চল তুই আমার সাথে। তখন উনি বলে এই আপনাকে বলছি না আমি ঢাকার জন্য কোনো লোক থাকবে, আমি ঢাকা মতিঝিলের ছেলে, চিটিংবাজি আমার সাথে করো? তুমি যদি শেখ হাসিনা যদি অর্ডার দেয় তাহলে সেনাবাহিনীর প্রধান কি, র্যাবের প্রধান কি, আইজি কি, আর ডিজিএফ এর প্রধান কি, আর প্রধান বিচারপতি কি? নির্বাহী ক্ষমতা যার হাতে সে যদি অর্ডার দেয়, বাটপারি সার বেটা, এইসব বাটপারি সার, এইসব বলে তখন আমাকে ওনার যে গানম্যানরা আমাকে বলছে এই উল্টা পাল্টা, আমাকে রাব একজন আগাবি খারাপ করে দেবো একবারে, রাস্তায় বেরোতে পারবি না, একজন আগাবি না সামনে। আমি জানি না যে কেন গানম্যানরা ভয় পেয়ে গেছে এবং সাইডে দাঁড়ায় গেছে। তো আমি বলছি বাটপারি স্যার, ঢাকা শহর থেকে বাটপারি রংপুরে পাঠায় দেবো, চিটার, চিটার বাচ্চা চিটার, হ্যাঁ শেখ হাসিনা টাকা খায়। এই কথা বলে আমি বের হয়ে আসলাম, এবং তখন ওই ব্যাংক ম্যানেজারকে আমি বলছি এই বেটা তুই আমার 5,000 টাকা দে, তুই যে আমার ফল টল মিষ্টি নেওয়াইছিস এই 5,000 টাকা দে। সে অনুনয় শুরু করলো যে ভাই আমি ওই সব বুঝি না, আমার টাকা দে। এই বলতে বলতে পরবর্তীতে আমি চলে আসছি। তো এই জিনিসটা আসলে সে সত্যিকার অর্থে আমি তাকে দেখলে এখনো চিনবো, সে কি আসলেও শেখ হাসিনার বাসুরের ছেলে কিনা আমি কনফিউজ। কিন্তু ওই সময় তার মুভমেন্ট এবং গানমেন্টটা দেখে আমার বিশ্বাস হয়েছে যে হ্যাঁ, এবং অনেক লোক ছিল যারা বিভিন্ন সুপারিশ নিয়ে আসছে, তারা যে তার সুপারিশগুলো করে দিচ্ছিল, ওইটা নিয়ে আমার বিশ্বাস হয়েছে যে সে শেখ হাসিনার ভাতিজা হতে পারে, মানে ভাসুরের ছেলে হতে পারে। এবং যার জন্য কিন্তু তারা 20 কোটি টাকা একটা পরিমাণ, একটা নর্মাল একটা জামিন 20 কোটি টাকায় করলো। পরবর্তীতে আমরা এটা হাইকোর্ট থেকে জামিন করেছি অন্যভাবে। তো যাই হোক, আমি বললাম যে এই যে শেখ হাসিনার ব্যাপারটা,
অনেকে যে আপনারা শেখ হাসিনা বা তার পরিবার সম্পর্কে যে দুর্নীতির কথা বলেন, আসলে দুর্নীতি এমনও হতে পারে যে তারা হয়তো জানেই না, তার পরিবার হয়তো জানেই না, কিন্তু অন্য মানুষ তাদেরকে দেখিয়ে দুর্নীতি করে ফেলছে, এবং তার আত্মীয় স্বজন, কাছের মানুষ, দূরের মানুষ, তারাও দুর্নীতি করে ফেলছে। যেমন এই মুহূর্তে আমি যদি বলি যে প্রফেসর ডক্টর ইউনূসের কাছে আমি সবসময় যাই, আমি আপনার এই কাজটা করে দিব, এখন আমি যেহেতু ক্রাইম রিপোর্টার এবং আমি ঢাকা রিপোর্টার্স ক্লাবের আমি সেক্রেটারি, অনেকে আমাকে বিশ্বাস করবে যে হ্যাঁ উনি যাইতে পারে, কারণ উনি একজন সাংবাদিক এবং ক্রাইম রিপোর্টার, উনি যেতেই পারে। তা আমাকে কিছু টাকা দিল, কিন্তু প্রফেসর ইউনূস তো জানলোই না ঘটনাটা। আমি মনে করেন কোনোভাবে একটা সিদ্ধান্ত নিয়ে একটা কিছু করে ফেললাম, কিন্তু বদনামটা কিন্তু প্রফেসর ইউনূসের হবে। এইটাই আমি বলতে চাচ্ছি যে প্রকৃতভাবে তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে আপনি শেখ হাসিনা বা তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা আপনারা নেন, কারণ তদন্ত ছাড়া কোনো ব্যবস্থা নেন না। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।